This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চিন্ময় কৃষ্ণের জামিন মামলা শুনানি নিয়ে বাংলাদেশে টালবাহানা, দফায় দফায় আদালতে হাজিরা দিয়ে বিপত্তি। প্রথম দিন পেশের সময় আদালতে তাণ্ডব, জেলেই নিয়ে যাওয়া হয় চিন্ময় প্রভুকে। আজও আদালতে পেশের সম্ভাবনা ছিল, ফের পিছিয়ে গেল চিন্ময় কৃষ্ণের আদালতে পেশের দিনক্ষণ। কবে চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে পেশ হবে তা এখনো বিষয়টি স্পষ্ট নয়। কাল আদালতে পেশ করা হতে পারে সেই সম্ভাবনার বিষয়টিও সামনে আসছে। চিন্ময় কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে মামলা সাজাতে কালঘাম ছুটছে বাংলাদেশের। কিসের ভিত্তিতে দেশদ্রোহের মামলা আদৌ প্রমাণ করতে পারবে ইউনুস প্রশাসন? চিন্ময় প্রভুর আইনজীবীদেরও দফায় দফায় হেনস্থার অভিযোগ। ইসকনের সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে গেলেই বারবার হেনস্থা। আটক করা হয়েছিল আরও এক সন্ন্যাসীকে। চিন্ময় কৃষ্ণকে নিয়ে কেন এত ভয় পাচ্ছে বাংলাদেশ প্রশাসন? হিন্দু নির্যাতন করে গোটা বিশ্বে কোণঠাসা বাংলাদেশ। মুখ রক্ষার সাফাই দিতে উঠে পড়ে লেগেছে ইউনুস প্রশাসন। বিদেশি কূটনীতিকদের আজ পরিস্থিতির সাফাই দিতে হতে পারে বাংলাদেশকে, এবং আমেরিকার বিশিষ্টজনদের বাংলাদেশ পরিস্থিতির নিন্দা। ব্রিটিশ পার্লামেন্ট হিন্দু নির্যাতনের উদ্বেগ। হিন্দু নির্যাতন নিয়ে কিছুদিন আগে সুর চড়িয়েছেন ট্রাম্প। রাষ্ট্রপুঞ্জে সংখ্যালঘু ফোরামেও বাংলাদেশের সমালোচনা। সব মিলিয়ে আন্তর্জাতিক ফোরামে কোণঠাসা ইউনুস প্রশাসন। অপপ্রচারের যুক্তিকে খড়কুটো করে এগোতে চাইছে বাংলাদেশ। আজ বিদেশি কূটনীতিকদের সামনে এই অপপ্রচারের যুক্তিকেই খাড়া করতে পারেন ইউনুসের উপদেষ্টা। সীমান্তে প্রহরা এড়িয়ে অনুপ্রবেশ যতটা কঠিন, এদেশের পরিচয়পত্র পাওয়া কি ততটাই সহজ? প্রশ্নটা আরও জোরালো হল বাংলাদেশে অনুপ্রবেশকারী সেলিম মাতবরের গ্রেফতারির পরে। কিভাবে তার হাতে এলো আধার কার্ড? ভুয়ো নথি দিয়ে কিভাবে সে পেল পাসপোর্ট? যথাযথ তথ্য অনুসন্ধান কি করেনি স্থানীয় পুলিশ প্রশাসন? শুরু হয়েছে প্রবল বিতর্ক। পাকিস্তানি সেনার ভয়াবহ অত্যাচারের হাত থেকে ওপার বাংলাকে মুক্ত করতে দু হাত বাড়িয়ে দিয়েছিল ভারত। লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে স্বাধীনতার সূর্য উঠেছিল বাংলাদেশে। সেখান থেকে ঘুণ পোকার মতো দিনে দিনে অনুপ্রবেশকারীরা ঢুকছে ভারত ভূমে। যার নবতম উদাহরণ সেলিম মাতব্বর। অবশেষে পুলিশের জালে সে ধরা পড়েছে। তবে কিভাবে বিএনপি নেতা সেলিম মাতব্বর দিনে দিনে রবি শর্মা হয়ে উঠল? কিভাবে তার হাতে চলে এলো এদেশের পরিচয়পত্র? এই সমস্ত প্রশ্ন ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাকে বিরাট বড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। বাংলাদেশ নাগরিক সেলিম মাতব্বরকে জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যেই তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন যে 2023 সালের জানুয়ারি মাস নাগাদ এই সেলিম মাতব্বর তিনি ভারত বাংলাদেশের নদিয়া জেলার যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত অবৈধভাবে পার করে এদেশে প্রবেশ করেন। আর সেক্ষেত্রে তাকে সাহায্য করেছিলেন উত্তর 24 পরগনার এক এজেন্ট। আর পরবর্তীতে সেই এজেন্টই, হাবড়া এলাকার বাসিন্দা ওই এজেন্টই এই সেলিম মাতব্বরকে ভুয়ো নথি তৈরি করে দিয়েছিল। বিভিন্ন জায়গায় নাম বদল করছে। বারাসাত এখন সবচেয়ে বড় হাব, ওখান থেকে আধার কার্ড, ফেক কার্ড তৈরি হয়ে যাচ্ছে। এখানেও আছে, পুলিশের কাছে খবর আছে, এখানেও আছে। রাজারহাট গোপালপুরেও একজন কার্ড তৈরি করছে। তা এরা এইভাবে ঢুকিয়ে দিচ্ছে মৌলবাদীদের। যার জন্য তেজস্ক্রিয় পদার্থ নিয়ে তৃণমূলের নেতা ধরা পড়ছে। কালকে কোন এক মাতব্বর ধরা পড়েছে। এগুলো হচ্ছে তৃণমূলের মাতব্বরির কারণে। তৃণমূলকে সরিয়ে দিন, এসব ঠান্ডা হয়ে যাবে। পুলিশ সূত্রে খবর, রবি শর্মা নামে ভুয়ো পরিচয়ে নদিয়ার এক ঠিকানায় পরিচয়পত্র ব্যবহার করতে শুরু করে সেলিম। কিছুদিনের মধ্যেই ভুয়ো নথি ব্যবহার করে দিল্লির এক ঠিকানার আধার কার্ড তৈরি করে ফেলেছিল সে। একসময় তার হাতে চলে আসে ভারতীয় পাসপোর্টও। সেই পাসপোর্টের ছবিও এসছে TV9 বাংলার হাতে। সেলিম মাতব্বরকে গ্রেপ্তার করলেও তার ব্যবহৃত মোবাইল ফোনটি এখনো পর্যন্ত তদন্তকারীদের নাগালে এসে পৌঁছয়নি। সেই মোবাইল ফোনের খোঁজেও কিন্তু তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। অন্যদিকে ইতিমধ্যে যেটা আমরা জানতে পারছি সূত্র মারফত, যে এই সেলিম মাতব্বরের সঙ্গে কোনো রকম কোনো জঙ্গি সংগঠনের যোগসূত্র আছে কিনা সেই বিষয়টা স্পষ্ট হওয়ার জন্য শনিবার রাতে পার্ক স্ট্রিট থানাতে এসে কলকাতা পুলিশের STF এর গোয়েন্দারা তারা কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করেছে। আর বর্ডার পেরিয়ে যখন কেউ এখানে ঢুকছে, তো 2014 থেকে তো অন্য কোনো সরকার নেই। যে সরকার ঘুষপেটিয়া বলে বলে, ঘুষ মানে আমার ঘরে এসে ঢুকে বসে আছে এইরকম কথা বলে, তারা বর্ডার সিকিউরিটির দায়িত্ব তাদের, তারা কেন করতে পারছে না? বর্ডার যেমন বোঝা গেল না হয় দিল্লিওয়ালাদের ব্যাপার, এই রাজ্যের মধ্যে কোথায় কি কার্ড পেলো না পেলো ইত্যাদি, তো রাজ্য সরকার কি সমানভাবে অপরাধী নয়? যেমন দিল্লি তার বাহিনী, BSF ইত্যাদি, তেমন রাজ্যের বাহিনী সমানভাবে অপরাধী। কেন কোথায় কোথায় এরকমভাবে কার্ড পেয়ে যাচ্ছে?
মুজিবুর রহমানের স্বপ্নের দেশ বাংলাদেশ ধীরে ধীরে কট্টরপন্থার উর্বর ভূমিতে পরিণত হয়েছে। সেখান থেকে ক্রমাগত অনুপ্রবেশ নিয়ে চিন্তা বাড়ছে নয়াদিল্লির। এই ধরনের দুষ্ট চক্রগুলো পশ্চিমবঙ্গ বলে কোনো লাভ নেই। তার মানে এটা কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরকে সতর্ক হতে হবে এবং কেন্দ্রীয় এজেন্সিগুলিকে, স্বরাষ্ট্র দপ্তরকে, ঢুকেছে কার দায়িত্ব? স্বরাষ্ট্র দপ্তর। ফেলিওর কার? স্বরাষ্ট্র দপ্তর। পাসপোর্ট দিল্লি থেকে, ফেলিওর কার? দিল্লি পুলিশ। মাথায় কে? কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর। আর একটা আধার কার্ড করিয়েছে রাজস্থান থেকে, যেটুকু শুনেছি, বা অন্য আর একটা কোনো রাজ্য থেকে। তো ফেলিওর কার? সেইভাবে তো দেখতে হবে এগুলোকে। বিএসএফ এর কড়া নজর এড়িয়ে কিভাবে সেলিম মাতব্বরের মতো লোকজন এদেশে ঢুকছে, সীমান্ত পেরিয়ে আসার পর অনুপ্রবেশকারীদের হাতে কিভাবে পৌঁছে যাচ্ছে পরিচয়পত্র, সেখানে কি স্থানীয় নেতাদের মদত নেই? এলাকায় নতুন কেউ ঢুকতে শুরু করেছে, তা পুলিশ প্রশাসনেরই বা নজর এড়াচ্ছে কি করে? প্রশ্নের জবাব আছে শাসক দলের কাছে। আর এই গোটা বিষয়টি বিএনপির সদস্য এই সেলিম মাতব্বর সম্পর্কিত বিষয় এবং তার এই যে ভুয়ো নথিপত্র তৈরি করা, অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে আসা, এই সমস্ত কিছু কিন্তু ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে জানিয়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের কাছে একটি চিঠিও পাঠানো হয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। ক্যামেরায় দেবব্রতর সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। ওপারে অশান্তি, এপারে স্বস্তি। ভিসার মেয়াদ শেষ হতেই বাংলাদেশে ফিরতে ভয়, আতঙ্ক নিয়েই ওপারে ফিরতে হচ্ছে বলে দাবি ভারতে আসা বাংলাদেশিদের। ভারত বাংলাদেশের সম্পর্কের উন্নতি হোক, শান্তি ফিরে আসুক বাংলাদেশে, না হলে সবচেয়ে বেশি সমস্যায় পড়বে বাংলাদেশিরাই, দাবি ভারতে আসা বাংলাদেশিদের। 13-14টা দিন আমি এখানে কাটালাম, আমি নিশ্চিন্ত মনে ছিলাম, কিন্তু এখন যে পার হতে যাচ্ছি এখনই মনে হচ্ছে যে না জানি কখন কে আমাকে কি প্রশ্ন করে বা কখন কি কোন প্রশ্নের সম্মুখীন হই, অথবা কে নাকি কি বলে আর কি। খুবই অরাজকতা, উশৃঙ্খল, হিন্দুদের উপরে খুব জ্বালাও পোড়াও, ভাঙচুর, ধরে ধরে জেলে পুড়ে দিচ্ছে। তারপরে তো শান্তিতে তাদের বসবাস করতে দিচ্ছে না, তারা রাত্রে ঘুমাতে পারছে না। প্রশাসন ব্যবস্থা নিলে কি আর এত কিছু করতে পারতো সন্ত্রাসীরা? আমরা তো প্রচুর আতঙ্কে আছি, তো আমরা কখন কি হয়ে যাবে বলা যাবে না। যেদিন থেকে উনি নিচে দায়িত্ব, তারপর থেকে অশান্তিতে দেশ থেকে ভেসে গেছে। দেশের অবস্থা করুন, আইন শৃঙ্খলা ঠিক রাখতে